এমএমপিসি। হ্যাঁ, আর এটা হচ্ছে যে কি ধরনের আহ তথ্য দেওয়া হচ্ছে তার উপর, মানে তথ্য অর্থাৎ কি ধরনের অপরাধ প্রবণতা, অর্থাৎ কি আগে লিখতে হবে যে অপরাধগুলো কি জাতীয় অপরাধ সংঘটিত হচ্ছে। সামাজিক মাধ্যমে অপরাধ হচ্ছে, কিন্তু সেটা কি জাতীয় অপরাধ হচ্ছে মূলত। যেটা অপরাধগুলো হচ্ছে, যদি আমরা অর্থনৈতিক দিক থেকে বলি, তাহলে অর্থনৈতিক দিক থেকে যেটা আছে সেটা তো সাইবার ক্রাইম হচ্ছে, ঠিক আছে। আর এছাড়াও যেটা হচ্ছে সেটা হচ্ছে মহিলাদের উপরে এবং শিশুদের উপরে। মহিলা এবং শিশুরা, মহিলাদের উপরে বিভিন্ন সেক্সুয়াল হ্যারাসমেন্ট যেটাকে বলা হয়, এবং শিশুদের উপরেও সেম। আবার শিশুদের ক্ষেত্রে তারা গেমিং এ আসক্ত হয়ে পড়ছে, এই বিষয়গুলো কিন্তু এই ধরনের অপরাধ মনস্কতা বা আরো অন্য কোনো বড় অপরাধের সঙ্গে, কোনো অপরাধ বড় কোনো চক্রের সঙ্গে তারা জড়িয়ে পড়ছে এই ঘটনাগুলো। তো এই সাইবার অপরাধ নিয়ে সম্প্রতি সামনে এসেছে একটা রিপোর্ট, যে রিপোর্টটা দিয়েছে। আচ্ছা, রিপোর্ট এখানে একটা তথ্য করে দিতে পারো, ঠিক আছে, তথ্য দাও। তথ্য, আমেরিকার ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এমপ্লয়েটেড চিলড্রেন, ঠিক আছে। এই যে আহ, এই যে লেখাটা, অবশ্যই যেহেতু ওটা আমেরিকার সংস্থা, তো ইংরাজির হরফটাকে তোমরা ইংরাজিতে লিখবে না, ওটাকে বাংলা হরফে লিখবে, ঠিক আছে। অ্যান্ড ন্যাশনাল ক্রাইমস রেকর্ড ব্যুরো, অর্থাৎ জাতীয় যে অপরাধ সংস্থা, এটাকে আমরা আহ বাংলায় করছি তাই, কিন্তু আসলে তো এটাই রয়েছে, এই দুটো সংস্থার নাম এটাই রয়েছে, ঠিক আছে। জাতীয় যে অপরাধ সংস্থা তা যৌথভাবে একটা তথ্য প্রকাশ করেছে বা রিপোর্ট প্রকাশ করেছে, ঠিক আছে। যৌথভাবে যেটা হলো তথ্য প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে যে গত 6 মাসে ভারতবর্ষে প্রায় 25,000 অপরাধের তথ্য দিনের আলোয় এসেছে। অর্থাৎ অপরাধের তথ্য মানুষের সামনে এসেছে, কথা বললেও ভুল হবে না, ঠিক আছে। মানুষের সামনে এসেছে, মানুষের সামনে তুলে ধরা হয়েছে। আচ্ছা, তোমরা কি এটা জানো কাকে বলে আহ ভাব বাচ্চ? বাচ্চ জানো কাকে বলে? এই প্রতিবেদন হচ্ছে যখনই লিখবে সেটা ভাব বাচ্চে লিখতে হবে, ঠিক আছে। বাচ্য তো 3 প্রকার হয়। কর্তৃবাচ্য মানে যেখানে কর্তা প্রধান, কর্ম হচ্ছে যেখানে কর্ম মানে কি কাজ করা হচ্ছে সেটার উপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর ভাববাচ্য হচ্ছে যেখানে ক্রিয়াপদটা প্রধান হয়ে ওঠে। অর্থাৎ আমরা বলি না যে আমি কাজটা করছি, ডিরেক্টলি না বলে যদি আমি বলি যে আমার কাজটা করা হয়ে গেছে, ঠিক আছে, আমি কাজটা করেছিলাম এই কথা না বলে যদি আমি বলি যে আমার কাজটা করা হয়ে গেছে, অর্থাৎ আমি ইনডিরেক্টলি বললাম। যখন পরোক্ষভাবে কোনো কিছু বলা হয় সেটাই হচ্ছে ভাববাচ্য। আর সেই প্রতিবেদনের ভাষা সব সময় ভাববাচ্যে হবে, ঠিক আছে। এটাতে 209টা ওয়ার্ড রয়েছে, 209। তো যেখানে শিশুদের পর্নোগ্রাফি আপলোড করা হয়েছে, অর্থাৎ কিনা আহ, যেখানে আমরা বলতে পারি যে যেখানে উম, এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া শব্দটাও লিখতে পারো। আমরা এটাকে যদি বাংলা করি তাহলে হবে সামাজিক মাধ্যম। আপলোড কি হবে? তুলে ধরা হয়েছে। ডিজিটাল যুগে ডিজিটাল কিছু কিছু শব্দ যেগুলো ইংরাজি ভাষা থেকেই তো এসেছে, সেই জন্য তার পরিবর্তিত রূপ হয় না, তাকে বাংলাতে হরফে লিখতে হবে। ডিজিটাল যুগে মোবাইল এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে অপরাধের শিকার হচ্ছেন মহিলা এবং শিশুরা। এইবার তাহলে এটা হলো মূলত কিভাবে অপরাধ প্রবণতা গড়ে উঠছে, সামাজিক মাধ্যমে কিভাবে অপরাধ প্রবণতা গড়ে উঠছে। তাহলে ফার্স্ট প্যারাতে ডিরেক্টলি সেই জায়গাটাকে নিয়ে আসবি। এবার আমার কথা হচ্ছে বিভিন্ন, আমাদের থাকলো কোনো একটা দিবস নিয়ে লিখতে দিয়েছে, ঠিক আছে, সাপোজ পরিবেশ দিবস। তা আমি বলতে পারি যে এই দিবসটা এই টাইমে মানে আর কি অনুষ্ঠিত হয়। সাপোজ হচ্ছে যে ধরো কোনো, এই রিসেন্টলি যেমন ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হবে খুব তাড়াতাড়ি আর কয়েকদিনের মধ্যে, নভেম্বরের বোধহয় ওই 4 বা 6 তারিখের মধ্যে। তো যাই হোক,
তো ফিল্ম ফেস্টিভ্যাল যদি শুরু হয় তো কি হয়, আমরা যখন এই ধরনের কোনো রিপোর্ট লিখবো, সেটা কবে শুরু হয়েছে, কোথায় শুরু হবে, কোথায় দেখানো হয়, এই বিষয়গুলো তো সবার আগে আসে। কিন্তু এই ধরনের তথ্য যেগুলো, এই যে অপরাধ মনস্কতা, এটা তো কবে হয়েছে বলাটা তো যায় না, এটা দীর্ঘদিন ধরে চলছে। তারপরে এই ধরনের ঘটনাগুলো একের পর এক ঘটছে বলে, বা এই যে সাইবার অপরাধ আমরা দেখতে পাচ্ছি, যেটা কালকে আমি আলোচনা করেছিলাম ক্লাসে, ওই ক্লাসটাও দেখে নিও, যে যেখানে সাইবার যে ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ এই যে মানুষের অ্যাকাউন্ট থেকে তার টাকা চলে যাচ্ছে, আমি তবু আরেকবার তোমাদের ক্লাসে আলোচনা করে দিচ্ছি আহ, এটার পরে, যে মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে। তো যখন এই যে টাকাটা চলে যাচ্ছে, একাধিক ঘটনা ঘটছে, তখনই তো বিষয়টা সামনে আসছে, নইলে তো বিষয়টা সামনে আসতো না বা আমরা জানতে পারতাম না। তো এই জায়গাতে যে ধরনের ঘটনাটা ঘটছে, সেটা সেটাকে তুলে ধরতে হবে। আর কি কি ঘটনার পরিপ্রেক্ষিতে সেই ঘটনাটা সামনে এলো, সেটাকে তুলে ধরতে হবে এই ধরনের প্রতিবেদনের ক্ষেত্রে। বোঝাতে পেরেছি? এটা হবে ফার্স্ট প্যারাতে। এই যে পয়েন্টস গুলো বলছি না, এই ধরনের প্রতিবেদনের ক্ষেত্রে কি কি পয়েন্টস দিতে হবে, এই যে পয়েন্টস গুলো কিন্তু মনে রাখতে হবে, এবং সেগুলোই কিন্তু অ্যাপ্লাই করে আসতে হবে, তাহলে কিন্তু খুবই ভালো নম্বর পাওয়া যাবে। আর আজে বাজে লিখলে, একঘেয়ে লিখলে নম্বর দেবে না, গড়পড়তা দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে? সে জায়গায় ওটা বলাই যায় না। একজনের হাতে হয়তো খুব ভালো নম্বর আছে, সে হয়তো একটু দেখলো যে না ঠিক আছে তবু দিয়ে দেওয়া যায় বলে 10-এ হয়তো, সাপোজ আমি বলছি, 15-তে হয়তো দেখা গেল যে 8-9 দিয়ে দিয়েছে, আর একজনের হাতে নম্বরই নেই, তার কি লিখেছে একঘেয়ে কথা, 4-5 দিয়ে দিল, তাহলে কি হবে? আজকের কিশোর কিশোরীরাই ভবিষ্যতের নাগরিক। এবার হচ্ছে যেটা সেকেন্ড প্যারা, যেখানে আমরা প্রথমে দেখলাম যে মহিলারা যুক্ত হচ্ছে বিভিন্নভাবে, বা তাদের প্রতি কি ধরনের অপরাধ করা হচ্ছে সেই বিষয়গুলোকে এখানে দেওয়া হয়েছে, সেটা শিশুদের ক্ষেত্রেও তাই, মহিলাদের ক্ষেত্রেও তাই। ঠিক আছে? এই বিষয়টা আমরা সামনে নিয়ে এলাম। এবারে হচ্ছে কি ধরনের অপরাধ হচ্ছে, যে আজকের কিশোর কিশোরীরাই হচ্ছে ভবিষ্যতের নাগরিক। তো ভবিষ্যতের যেহেতু নাগরিক, কিন্তু বর্তমানে প্রায়ই আমরা দেখতে পাচ্ছি কিশোর কিশোরীরা নানা ঘৃণ্য অপরাধে জড়িয়ে পড়ছে। পারিপার্শ্বিক পরিবেশ, ধর্মীয় উন্মাদনা ইত্যাদি সহজেই তাদের মনোজগতে আলোড়ন তৈরি করে। তো শিশুরা যেহেতু বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে, কিভাবে না, পারিপার্শ্বিক পরিবেশ, ধর্মীয় উন্মাদনা তাদের কি হয়, মনোজগতে একটা মানে তাদের মনের মধ্যে প্রভাব ফেলে। এত সবসময় মনোজগতে আলোড়ন তৈরি করে, এই ভাষাগুলো মনে নাও থাকতে পারে, বা হয়তো লেখার অভ্যাস না থাকলে সেটা হয়তো লেখা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা লিখে দিতে পারি যে মনে মনে প্রভাব ফেলছে, এটা বললেও তো উত্তরটা ভুল হবে না। তারপর হচ্ছে, আর এর ফলে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ কিশোর কিশোরীরাও জড়িয়ে পড়ছে নানান অসামাজিক কাজে বা কার্যে। বর্তমানে প্রযুক্তি একটা বড় প্রভাব ফেলছে, শিশু কিশোরদের হাতে রয়েছে স্মার্ট ডিভাইস বা মোবাইল ফোন, বিভিন্ন ধরনের ট্যাব, মোবাইল, এইগুলো। তো এই ধরনের ডিভাইস কথাটা এখানে আমি যন্ত্র শব্দটাও ব্যবহার করতে পারি। যন্ত্রে আসক্তি বাড়ছে শিশুদের, শিশু কিশোরদের বেড়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এখনকার প্রজন্ম স্মার্টফোন বা অনলাইন বিভিন্ন গেমে, এখানে আমি খেলায় লিখতে পারি না কারণ এই শব্দটা অ্যাকচুয়ালি ইংরাজি শব্দ থেকেই এসছে, এবং যে অরিজিনাল যে শব্দ মানে গেমিং যে ব্যাপারটা, সেটা গেমিং থেকেই এসছে, মানে এই কনসেপ্টটা থেকেই এসেছে। নানা গেমে আসক্ত হয়ে পড়ছে, কারণ খেলা এখানে বললে আমরা সাধারণত যে ধরনের খেলা বলি এটা সেটা, কিন্তু এটা তো সেটা নয়, এটা হচ্ছে ডিজিটাল বিষয়। সামাজিক গণমাধ্যমের অপব্যবহারের মধ্যে রয়েছে মিথ্যা তথ্য প্রচার। একদম একাধিক আমরা সব সময় দেখছি বিভিন্ন মিথ্যে কথা যেগুলো ভাইরাল হয়। হ্যাঁ, যে মারা যায়নি সে হয়তো তার মারা যাওয়ার খবর দিয়ে দিয়ে ভিউজ বাড়াচ্ছে, এরকম ব্যাপার। অপব্যবহারের মধ্যে আসক্তি, মানসিক স্বাস্থ্যের উপর এগুলো কি হচ্ছে, নেতিবাচক প্রভাব ফেলছে। ঠিক আছে? নেতিবাচক, নেতিবাচকের আরেকটা আহ সমার্থক শব্দ হচ্ছে নঙর্থক, নঙর্তক প্রভাব ফেলছে। তার ফলে হতাশা, উদ্বেগের কারণ হওয়া, ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে। কি ধরনের, তাহলে এই ঘটনাগুলো কি ধরনের প্রভাব ফেলছে?
প্রভাবটা কি হতে পারে, এই যে সামাজিক অপরাধগুলো তার প্রভাবটা কি। লাস্ট ওয়ান হচ্ছে কি, লাস্ট ওয়ান হচ্ছে আমরা এটাই বলতে পারি যে মানসিক যারা বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট যারা হয়, মানসিক বিশেষজ্ঞ বলে তাদেরকে, তারা কি বলছেন সামাজিক মাধ্যমে অপরাধের জন্য। মানসিক বিশেষজ্ঞরা বলছেন যে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী যারা ব্যবহার বিষণ্ণতা, উদ্বেগ এবং একাকিত্ব বাড়াতে পারে। ঠিক আছে, তারা বলছেন যে এর ফলে এইগুলো তৈরি হতে পারে এবং এটি সমাজে কি হচ্ছে একটা নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে বা মানুষের মনেও নেতিবাচক প্রভাবকেই তুলে ধরছে। এটি তুলনা এবং নেতিবাচক আবেগের জন্ম দেয়, একটা শিশুর সঙ্গে আর একটা শিশুর তুলনা। বিশেষজ্ঞ মহল এই বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে জোর দিয়েছেন। কিভাবে? সাধারণত এই ধরনের এই যে গেমিং এ যারা আসক্ত হয়ে পড়ে এদেরকে কিন্তু বকে ধমকালেও হয় না, এটা খানিকটা কি হয়, ওই যে যেমন হেরোইন টাইপের নেশা হয়, তো এই বিষয়টাও ঠিক তাই, এটা সহজে ছাড়ানো যায় না। এদেরকে ওই কাউন্সেলিং প্রসেসের মধ্য দিয়ে অর্থাৎ বিভিন্ন এই যে কর্মশালার উদ্যোগে এই ধরনের অপরাধমূলক কার্যের প্রতিকার করা সম্ভব বলে তারা মনে করছে। এটা লিখে দেবে। আহ, তোমরা নিজেরাও জানো যে অনেক জায়গায় দেখতে পাও এই মুহূর্তে একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট রয়েছেন, মানে তিনি অ্যাকচুয়ালি মেন্টার, ঠিক আছে, যিনি হচ্ছেন ওনার লেখা থেকেও বেশ কিছু এই ধরনের তথ্য পেতে পারো, যেটা হচ্ছে মৃণাল চক্রবর্তী, যিনি বেলুড়ে দেখবে যে বা রামকৃষ্ণ মিশনে বিভিন্ন জায়গায় এই ধরনের আহ, সামাজিক মাধ্যমে যে সমস্ত আসক্ত হওয়া যে সমস্ত শিশুরা রয়েছে তাদের কাউন্সিলিং করা। তো এই হলো পুরোটা, একদম সহজ। আমি তো দেখবই, তোমরা বলো যে এই লেখাটার সঙ্গে তোমাদের বা করাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটা একটা হলো, আর সাইবারেরটা আমি একবার আলোচনা করে দিচ্ছি এখনই। তারপর তো কোনো অসুবিধা নেই, আমি পরপর যেমন ক্লাস নিই তেমন ক্লাস নেবো। 8 তারিখটা শুধু নেব না, হয় 9 তারিখে নেব এবং তারপরে, ঠিক আছে, আগে বা পরে, কিন্তু 8 তারিখটা হবে না, ইন্টারভিউ আছে, ইন্টারভিউর ক্লাস আছে আমার এসএলএসটির জন্য। আচ্ছা দেখো, এই টপিকটা দেখতে পাচ্ছ, যেটা আমি কালকে করিয়ে দিয়েছিলাম, বৃদ্ধ থেকে তরুণ প্রজন্ম সাইবার প্রতারণার শিকার সকলেই। এই যে টপিকটা রয়েছে, এই দুটো টপিক কিন্তু কাছাকাছি, কিন্তু সাইবার প্রতারণাটা আর অপরাধ প্রবণতা দুটো বিষয় কিন্তু এক জিনিস নয়। যে সাইবার যে প্রতারণা যে বিষয়টা, এটা কিন্তু হচ্ছে, হ্যাঁ, সাইবার প্রতারণার যে বিষয়টা সেটা কিন্তু হচ্ছে অর্থনৈতিক দিক থেকে প্রতারণা, ঠিক আছে, এই প্রতারণাটা হচ্ছে অর্থনৈতিক থেকে প্রতারণা। কিন্তু আর যেটা ওইদিকে যে প্রতারণ এটা রয়েছে, যেটা তোমাদের আজকে করালাম আমি, সেটা কিন্তু অন্য ধরনের, সেটা হচ্ছে কোনো রকম কাউকে যৌন হেনস্থা করা বা শিশুদেরকে কাজে লাগানো। অনেকের ক্ষেত্রে কি হয়, অনেকের শিশুদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলোকেও তারা বের করে নেয়। একটা সময় ছিল, যেমন আমরা বলছি কিডনি চক্র বা এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, বা তোমার কি বলে সাইবার প্রতারণার মাধ্যমে এই যে গেমিং এ আসক্ত হওয়া, অর্থাৎ যেটা সামাজিক যে সমস্যাগুলো সেগুলো হচ্ছে ওই ওটা যাচ্ছে তোমাদের ওই অপরাধ প্রবণতার দিকে, ঠিক আছে। আর এটা হলো অর্থনৈতিক দিক থেকে। এবারে আসো এটা একটু বলে দিই, এটা হচ্ছে যে এখানেও কিন্তু তথ্যটা দেওয়া আছে, দেখো এখানে টাকার দিক থেকে তথ্যটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ সকলে তথ্যটা, 10,390 কোটি টাকা, যেটা ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার বলছে, যার বাংলাটা হচ্ছে ভারতীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র। তোমরা দুটোই ওখানে মেনশন করবে, কারণ এই বিষয়গুলো আমরা এগুলো ট্রান্সলেটেড ফর্মে এগুলো করে দিই, ঠিক আছে, কিন্তু আসল সংস্থাটার নাম কিন্তু ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার। হুম। আচ্ছা, এই কোঅর্ডিনেশন সেন্টার বার্ষিক যেখানে সাংবাদিক বৈঠকে জানানো হচ্ছে যে গত 3 বছরে, 3টে বছর, আমরা যখন বলবো যে কোনো একটা জায়গায় যখন আমি তথ্য দেব যে গত 3 বছর কি গত 5 বছর, তাহলে সেটা কত বছর থেকে কত বছর পর্যন্ত সেটা দেওয়া উচিত।
সাইবার প্রতারণার মাধ্যমে দেশের মানুষের কত কোটি টাকা যেটা নষ্ট করেছে দুষ্কৃতীরা, ঠিক আছে, বা যেটা আমাদের আমরা বলছি যে আমাদের কি বলবো, যে আমাদের টাকাগুলো নিয়ে নিচ্ছে দুষ্কৃতীরা, ঠিক আছে, কিভাবে আমাদেরকে ঠকাচ্ছে এই জায়গাটা। আর এবং ডিজিটাল প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সাইবার অপরাধ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা মৌলিক মানবাধিকারের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। কেন এই মারাত্মক হুমকিটার কথা বলা হয়েছে? এই ব্যাপারটাই কিন্তু আমরা যেটা বলে থাকি ডিজিটাল অ্যারেস্ট, ঠিক আছে, এই হুমকি ব্যাপারটাকেই কিন্তু আমরা বলছি ডিজিটাল অ্যারেস্ট। অ্যারেস্ট মানে কিন্তু কোনো কাউকে পুলিশ, যেটা মানুষ প্রথমে ভাবতো বা সরকার থেকে পরবর্তীকালে বলা হয়, ইভিন আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি বিবৃতি দিয়ে বলে দিয়েছিলেন যে এই ডিজিটাল অ্যারেস্টটা আসলে কিন্তু কোনোভাবেই সরকার বা কোনো প্রশাসনের তরফ থেকে হচ্ছে না, বা আদৌ এই ডিজিটাল অ্যারেস্ট বলে ভারতের সংবিধানে এমন কোনো কি বলবো কোনো কিছু লেখাই উল্লেখই নেই, ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ একটা অপরাধ, মারাত্মক হুমকি, ব্ল্যাকমেলিং করা হয় যে আপনি এই কাজটা করেছেন। এবার হয়তো কেউ দেখা যায় যে কোনো কোনো না কোনো ভাবে সরকারি অফিসার ঘুষ নিতেই পারে বা নিয়েও থাকে, সকলেই তাই করে, ঠিক আছে, কম আর বেশি বিভিন্ন। আমরা কিছুদিন আগেই দেখেছি কাস্টমসের একজন অফিসারের ক্ষেত্রে এটা হয়েছিল, বাঙালি অফিসারের ক্ষেত্রে তাকে ঘরে বসিয়ে রীতিমতো ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছিল, এই কথাটা বলা হয়েছিল। এবং আপনার এগেনস্টে সমস্ত তথ্য তাহলে ফাঁস করে দেওয়া হবে যদি এই টাকাটা না দেন। তার ফলে ওই ওটিপিটা দিয়ে দেয় ব্যাংকের, যা হয় ওরা আগে একটা লিংক পাঠায়, সেই ওটিপিতে ক্লিক করলে টাকাটা বেরিয়ে যায়। এটাই হলো বিষয় আর কি, ঠিক আছে, সাইবার ক্রাইম। তাহলে এগুলো হলো সমস্যা। এবার হচ্ছে এর পরে দিতে হবে যে কোন কোন এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে। জামতাড়া বলে এই মুহূর্তে মানে নাম করা এলাকা, সিগনিফিকেন্ট, মোস্ট সিগনিফিকেন্ট এলাকা, যেখানে সব থেকে বেশি ক্রিমিনাল অফেন্স হচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটি এলাকার অপরাধের আলাদা ধরন রয়েছে। ঝাড়খণ্ডে একটা জায়গা যেটা পশ্চিমবঙ্গ লাগোয়া একদম পাশেই, জামতাড়া, অপরাধের আলাদা ধরন রয়েছে। মেওয়াট, উত্তরপ্রদেশে মেওয়াট এলাকায় যেখানে পুরনো দ্রব্য যারা সেল করে সেখানে মানে ওয়েলএক্সে সেখানেও ওয়েবসাইটে প্রতারণা। তেমনি জামতাড়া এলাকায় ব্যাংকে কেওয়াইসি জমা দেওয়ার নাম করে, ভেবে দেখো ব্যাংক থেকেই হচ্ছে, ব্যাংকে কেওয়াইসি জমা দিতে হবে। কেওয়াইসি আমরা তো সবাই বলি, ব্যাংক তো মানে প্রায়শই বলে যে ব্যাংকে কেওয়াইসি আপডেট নেই, আপনি দিয়ে যান, ঠিক আছে, তাহলে আমি যদি সেখানে গিয়ে দেখি যে আমি ওটিপিটা দিয়ে দিয়েছি আর আমার সমস্ত টাকা, আমার জমানো টাকা চলে গেছে, তাহলে কি করবে? অর্থাৎ সেখানকার মানুষই হচ্ছে ক্রিমিনাল অফেন্সের সঙ্গে যুক্ত। অন্যদিকে দক্ষিণে বিমার টাকা পাইয়ে দেওয়া মানে হয় না যে অনেক বিভিন্ন বিভিন্ন ধরনের আমরা এই ধরনের টাকা জমিয়ে রাখি, সেই টাকা সুযোগ মতো পাই না, যেমন সারদা কাণ্ড, টাকা পাইনি, এবার বলা হচ্ছে যে না তুমি ওই টাকাটা পেয়ে যাবে, ঠিক আছে, অ্যালকেমিস্ট এইগুলো। তো এইভাবে বা কখনো শুল্ক বিভাগে যেটা কোনো নিষিদ্ধ পণ্য আটকে রয়েছে বলে ভয় দেখিয়ে টাকা আদায় করে থাকে প্রতারক, ঠিক আছে, এই বিষয়টা। তাহলে এটা গেল প্রভাব, মানে কি ধরনের এলাকাতে এই ধরনের ডিজিটাল অ্যারেস্ট করছে তারা, এই বিষয়গুলো, ঠিক আছে, কোন কোন এলাকায় প্রভাব কিভাবে ফেলছে। আর লাস্ট ওয়ান হচ্ছে সাইবার ক্রাইম কিভাবে ঠেকানো যায় তার জন্য কি পরামর্শ দিচ্ছে। আগেরটা পরামর্শ দিয়েছিল কারা, যেটা আমি বলেছিলাম অপরাধ প্রবণতা বাড়ছে, ওটা তো মানসিক বিশেষজ্ঞ তারা একমাত্র বলতে পারে, কিন্তু এক্ষেত্রে তো নয়, সাইবার এটা পুলিশ থেকে বলতে পারে, প্রশাসন বলতে পারে, সংশ্লিষ্ট মন্ত্রীমহল বলতে পারে, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর বলতে পারে, এরা ছাড়া আর অন্য কেউ বলতে পারে না, বা রাজ্য সরকারের পুলিশ ডিপার্টমেন্ট বলতে পারে, বা সাইবার ক্রাইম যে রাজ্য যে সাইবার ক্রাইমের যে অপরাধ, সাইবার অপরাধের যে মুখ্য যারা সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তারা রয়েছেন তারা বলতে পারেন। এরা সাইবার প্রতারণা ঠেকানো যায় সে সম্বন্ধে জানাতে গিয়ে সাইবার বিশেষজ্ঞরা জানান যে বাড়ির ওয়াইফাই, সিসি ক্যামেরার পাসওয়ার্ড নির্ধারিত সময়ের মধ্যে বদলাতে হবে, অর্থাৎ মাঝে মাঝেই বদলাতে হবে, প্রতি আমরা বলে থাকি 6 মাস অন্তর। এইগুলো অচেনা কিউআর কোড স্ক্যান করা না করা, আধার কার্ডের তথ্য যাতে কোথাও চলে না যায় সেই কারণে দেওয়া। এবং সাইবার যে প্রতারণা হচ্ছে তার 1 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ, মানে ওরা চাইবে যে যত তাড়াতাড়ি হোক টাকা সরাতে থাকে। তো একবারের বেশি তার দুবার দেবে না ওটিপি, একবারই দেয় মানুষ। তো যেটা হয় যে যতটা সম্ভব ওই 1 ঘন্টার মধ্যেই যদি ওই ব্যাংক অ্যাকাউন্টটাকে লক না করা হয় তাহলে সেখান থেকে টাকা চলে যাওয়ার অনেক বেশি
মানে আর কি সেই জায়গাটা মানে সেটা চান্স থাকে আর কি। তো সেই কারণে এই ধরনের ঘটনাগুলো যেন না ঘটায় মানুষ, সেই কারণে মানুষকে কি করা হচ্ছে, আরো বেশি সতর্ক করা হচ্ছে। প্রতারণার ফাঁদে পড়া ব্যক্তিদেরকে বিষয়টি নজরে আনার কথা বলেছে, তাদেরকে অনেক বেশি কনসিয়াস করানো হচ্ছে, এই যে অ্যাওয়ারনেস জাগানো হচ্ছে। এছাড়া তো এগুলো আর বন্ধ করার কোনো জায়গা নেই, ঠিক আছে, তা সত্ত্বেও মানুষ করছে। ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করা পাশাপাশি এবং এছাড়াও যাদের হয়েছে তারা টোল ফ্রি নম্বরে ফোন করে যারা অভিযোগ মানে পরামর্শ নিতে পারেন যে তারা এবার কি করবেন, এই বিষয়গুলো এইভাবে এই বিষয়গুলোর প্রতিকার করা সম্ভব। এটা দেওয়া আছে আর আমি বাদবাকিগুলো সবগুলোই দিয়ে দিয়েছি, বাদবাকিগুলো দুটো তো আলোচনা করাই আছে। আচ্ছা, এবার হলো দেখো এই দুটো তাহলে প্রতিবেদন নিয়ে কারোর কোনো অসুবিধা থাকলে বলো, আমি কিন্তু নতুন প্রতিবেদন দেবো আজকে নেক্সট দিনের জন্য। না ম্যাম, এটা ঠিক আছে, এটা মোটামুটি কাছাকাছি। দুটো কিন্তু বিষয় আলাদা, হ্যাঁ মাথায় রাখবে যে কোনটা হ্যাঁ লিখতে বলছে, আর একটা অন্যের ঘাড়ে তুলে দেবে না। সাইবার ক্রাইম মানে বারবার বলছি আর্থিক প্রতারণার জায়গাটা, আর অপরাধ প্রবণ মানে যে মানসিক ভাবে অপরাধ প্রবণতা তার মধ্যে যে বাড়ছে সেই বিষয়। ম্যাডাম, প্রতিবেদন মোটামুটি কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে? যদি এটা পিএসসি ক্লার্কশিপ হয় তাহলে 150 থেকে 160টা করেই ছেড়ে দেওয়া উচিত, তার থেকে আর বেশি লেখার দরকার নেই, কারণ 10 মিনিটে এর থেকে বেশি একদমই যাওয়ার দরকার নেই। যদি বিসিএস হয়, মিসলেনিয়াস হয় 200টা ওয়ার্ড। আচ্ছা। আচ্ছা, দুটো বিষয় করবে এই মুহূর্তে ভারতীয় সমাজে, এটা একদমই সামাজিক ইস্যু, ঠিক আছে, এই মুহূর্তে ওটা করে রাখবে যে ডিভোর্সের সংখ্যা, বিবাহ বিচ্ছেদের সংখ্যা ক্রমেই গুরুত্ব পাচ্ছে বা বাড়ছে, ঠিক আছে, প্রশ্নটা লিখে নাও, আমি লিখে দেবো গ্রুপে, যেটা হচ্ছে যে বিবাহ বিচ্ছেদের সংখ্যা ক্রমাগত ভারতীয় সমাজে বৃদ্ধি পাচ্ছে, এই নিয়ে সম্পাদকীয় প্রতিবেদন রচনা করুন। এটা একটা বিষয়, সামাজিক বিষয়, এবং এটার সাথে আরেকটাও একই সাথে করবে, যেটা হচ্ছে যে পরিবার সম্পর্কে মানুষ অনেকটাই, যেটা হচ্ছে যে মানুষ বিয়ে করতেই চাইছে না, এই যে বিষয়টা, এই বিষয়টা গুরুত্বপূর্ণ সামাজিক ভাবে, এটা একদম সামাজিক ইস্যু। ম্যাম বলছি যে ক্লার্কশিপে কি সম্পাদকীয় আসবে? হ্যাঁ, ক্লার্কশিপে সম্পাদকীয়ই আসবে, ঠিক আছে, কারণ এখনো পর্যন্ত আগের বারে তো এই মাস্ক পরা নিয়ে এসেছিল এবং পরিযায়ী শ্রমিকদের কথা নিয়ে এসেছিল কোভিড কালে, একদম মানে 2020-র প্রশ্ন ছিল জানুয়ারি মাসে, এবং সদ্য কোভিড হয়েছে সেই সময়, ঠিক আছে। মানে তখন ভারতবর্ষে সেভাবে এখন তখনো পর্যন্ত ঢোকেইনি, চীনে ফার্স্ট ঢুকেছে নভেম্বর, সেই ইস্যুটাকেই একদম তুলে ধরেছে পিএসসি, মানে একদম কারেন্ট টপিক দিয়েছিল আগের বারে, তো এবারেও ধরা যেতে পারে যে একেবারে ওই ধরনেরই কিছু টপিক দিতে পারে বা। ম্যাডাম, এসআইআরটা কি ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে? এসআই এর মধ্যে কোন টপিকটা? এসআইআর। ও এসআইআর, এসআইআর
হ্যাঁ এসআইআরটা, হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এসআইআর, হ্যাঁ এসআইআর এর মধ্যে হচ্ছে যে আহ, এটা তো সম্পূর্ণ আর কি অনুপ্রবেশ, এটা হতে পারে যে এসআইআর অনুপ্রবেশ বন্ধ করতে মানে কতটা সক্ষম হবে, ঠিক আছে, বা ভারতের জনসংখ্যা, হ্যাঁ অবশ্যই করিয়ে দেবো এটা এসআইআর, ঠিক আছে করিয়ে। ম্যাম অপারেশন সিন্দুর কি করানো আগে হয়েছে এবং ইম্পর্টেন্ট আছে কি? অতটা ইম্পর্টেন্ট নয়, যেহেতু রাজ্য সরকারের পরীক্ষা আছে, অতটা বেশি রাজনৈতিক বিষয়, ঠিক আছে তোমরা তবুও করে যাও, ঠিক আছে। দুটো দুটো বিষয় তো, এসআইআরটা তো করেই যাও এবং অপারেশন সিঁদুরটাও করে যাও। কিন্তু আমার যেটুকু ধারণা যে অপারেশন সিঁদুর নিয়ে ওটা আসবে, কারণ সরকার সবসময় সামাজিক ইস্যুগুলোর ওপরে বেশি জোর দেবে। আবার আমি ভয় পাচ্ছি না, আমি জানি যে দেবে না, তবে আশা করছি যে আবার পিএসসি মিসলেনিয়াসের মতো যদি ওই ধরনের কিছু টপিক দিয়ে দেয়, কিন্তু খুব মুশকিল হয়ে যাবে লেখা। ঠিক আছে, এটা তো আগে করো, তারপরে দেখছি। ওই সাহিত্য নিয়ে, সাহিত্য বিনোদনের সাহিত্যের ব্যবহার, এগুলো টুকটাক আমি এটা ধরে লিখিয়ে দিয়েছিলাম, বিনোদনের সাহিত্যের ব্যবহারটা আছে আমার কাছে, আমি দিয়ে দেবো এই লেখাগুলো। এটা একটু দেখে যাবে, ফিচার ধর্মী সাহিত্যটা নিয়ে বেশি করে আসতে পারে, ঠিক আছে। ম্যাডাম ব্যাচে আজকে আমি প্রথম, তাহলে আমার কি করণীয় থাকবে? করণীয় থাকবে যেটা আমি টপিকটা দিলাম প্রতিবেদনের ক্ষেত্রে, সেই টপিকটা সবার আগে ক্লাসগুলো দেখা, ঠিক আছে, সবার আগে প্রথম থেকে ক্লাসগুলো দেখা, যেগুলো যেগুলো দেব পেড ব্যাচে, সেগুলো দেখাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। রেকর্ডেড ক্লাসগুলো কি বলছি, কিভাবে উত্তর করতে হবে, সেগুলো দেখা। এবং তারপর আমি আজকে একটাই টপিক দিচ্ছি যে সমাজে যেটা হলো যে বিবাহ বিচ্ছেদের সংখ্যা ভারতীয় সমাজে ক্রমাগতই বাড়ছে, এইটা নিয়ে সম্পাদকীয় প্রতিবেদন রচনা করুন আর একটা ভাবার্থ লিখতে দেবো, ঠিক আছে। আজকের ভাবার্থটাকে সলভ করিয়ে দিই, ভাবার্থ লিখতে দেবো, সেটাকে সলভ করো, ঠিক আছে। ম্যাম বলছিলাম যে সম্পাদকীয় কি তাহলে ওই নিজস্ব সেটার কি প্রতিকার হচ্ছে সেটা মানুষের সামনে তুলে ধরা, মানুষ যাতে বিষয়টাকে ফলো করে, এটা গেল সম্পাদকীয় প্রতিবেদন। আর সাধারণ প্রতিবেদন মানে নিছক একটা কোনো ঘটনা কোনো জায়গায় ঘটেছে, সেই ঘটনাটাকে তুলে ধরা, মানে আজকের আমি প্রত্যেক দিনের ডেইলি নিউজ বলছি, আজকে ইন্ডিয়া ক্রিকেট খেলায় জিতেছে বা আজকে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ আছে সেটা কালকে বেরোচ্ছে, অথবা আজকে সাপোজ হচ্ছে অন্ধ্রপ্রদেশে মান্থা আছড়ে পড়েছে, কালকে সেটা বেরোবে, ঠিক আছে। এগুলো হলো সাধারণ প্রতিবেদন, বোঝাতে পেরেছি দুটোর মধ্যে তফাৎ কোথায়? হ্যাঁ ম্যাম বুঝেছি। ম্যাডাম সম্পাদকীয় প্রতিবেদনের মধ্যে কি মানে সম্পাদক নিজের একটা মত পোষণ করতে পারে, তাই তো? নিজের মত সম্পাদক পোষণ করেন না, তিনি সমাজের অভিজ্ঞ ব্যক্তিরা কি বলছেন সেটাই তিনি তুলে ধরেন, নিজের মত লেখা যাবে না, কোনো সম্পাদকীয় প্রতিবেদনে নিজের মত লেখা যায় না। উনি মানে কোনো জায়গায় যদি পড়ে থাকেন আর কি সম্পাদকীয় প্রতিবেদন, তাহলে দেখবেন কোথাও কিন্তু সম্পাদক নিজের মত পোষণ করেননি, তিনি বলছেন যে পুলিশ এই কথা বলছে, সরকার এই কথা বলছে, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা এই কথা বলছে, বিশেষজ্ঞ মহল এই কথা বলছে, ঠিক আছে, ঠিক এইভাবে, ঠিক। আমি আগেই বললাম যে একটা বিষয় যেটা হচ্ছে যখনই আমরা প্রতিবেদন লিখবো, সেটা হচ্ছে ভাব বাচ্চে লিখবো, ভাব বাচ্চটা বোঝেন তো, বাচ্চ কাকে বলে জানেন হুম তো? হুম তো হুম ভাব বাচ্চে লিখতে হবে, ঠিক আছে, যেখানে ক্রিয়াপদে প্রাধান্য থাকবে, অর্থাৎ ডিরেক্টলি নয়, সবকিছু পরোক্ষভাবে বলতে হবে, প্রত্যক্ষভাবে। ওকে। নিজের মনোভাব একদম ব্যক্ত করা যাবে না, আমার মনে হচ্ছে যে এটা হতে পারে, একদম নয়, ঠিক আছে। এটা যেন না হয়, একদম নয়। আর একদম সহজ সরল ভাষায় লিখতে হবে, সহজ সরল ভাষা একেবারে। ম্যাডাম এখানে একটু আমি একটা কথা বলতে চাই, মানে একটু বিভিন্ন ক্লাস দেখে কেউ বলছে যে মানে সেই কঠিন ভালো ভাষা হতে হবে না তবে একদম, নাম্বার পাওয়া যায়। একটা জিনিস মনে রাখতে হবে যে যারা বলছে তারা ভুল বলছে, তার কারণ একটা সংবাদপত্র যেটা পড়ে একটা চায়ের দোকানের লোকও পড়ে, আর একটা হচ্ছে সমাজের তথাকথিত যারা শিক্ষিত মানুষ তারাও পড়ে, ঠিক আছে। তো সেই সংবাদপত্রের ভাষা হবে সব সময় সহজ সরল, তার হুম মানে উল্টো পাল্টা লেখা নয়, ঠিক আছে।
সেটা আমি বলছি, যেন সেখানে যেন বাক্য গঠনটা ভালো হয়, বাক্যটা যেন ঠিকঠাক ভাবে হয়। হুম হুম। বিভিন্ন জায়গায় কি বলছে সেটা নিয়ে আমি একেবারেই বদার নই। তারা তো প্রথমত কোনো সংবাদপত্রের সঙ্গে যুক্তই নয়, মানে মেজরিটি কলকাতা সহ বা অল অফ ওয়েস্ট বেঙ্গলে যারা পড়াচ্ছেন মেজরিটি মানে হঠাৎ করে ক্লার্কশিপ বেরিয়ে গেল বলে পড়াতে চলে এলেন, এরকম বিষয়। তারা তো নিজেরা অর্ধেক দিন লিখেছেন কিনা সেটাই বা সন্দেহ। তাহলে ম্যাডাম খুব সহজ সরল ভাষাতেও যদি আমরা আহ, এই লেখাটা কমপ্লিট করতে পারি তাতেও ভালো নম্বর পাবো। ঠিক হয়, হুম হুম। বাক্য গঠনটা যেন ঠিক হয়। আর আমি যদি আমি মানে আপনারা দেখতেই পাবেন ভাবার্থ করানোর সময় যারা ক্লাসে করছে প্রত্যেকদিনই জানে তারা যে এক একটা শব্দ মানে একটা শব্দের সমার্থক শব্দ প্রচুর হতে পারে এবং সেটা কোন জায়গায় কোনটা মানে প্রয়োগ হবে সেটা কিন্তু জানতে হবে। কোনোটা হয়তো ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ হয়, কোনোটা হয়তো বস্তুর ক্ষেত্রে প্রয়োগ হয়, এগুলো মাথায় রাখতে হবে লেখবার সময়। ঠিক ঠিক। এই যে একটা বিষয় আমি যেখানে একদম স্ক্রিনেই রয়েছে, আমি একটা লাইন পড়ে জাস্ট শোনাচ্ছি। সাইবার প্রতারণা থেকে মানুষকে সচেতন করতে পুলিশ এবং অন্যান্য সংস্থা নিয়মিত প্রচার চালাচ্ছে, একটাই লাইন আছে তো। এবার এই লাইনটাকে ঠিক আরো একভাবে লেখা যায় যে সাইবার প্রতারণা থেকে মানুষকে সচেতন করার জন্য বলেছে তো, তো মানুষকে রক্ষা করবার জন্য এটাও কিন্তু হতে পারে, কিন্তু সচেতন শব্দটা বেটার শব্দ। বোঝাতে পারলাম কেন সচেতন শব্দটা বলা হয়েছে? রক্ষা করবার জন্য মানুষ পুলিশ প্রচার চালাচ্ছে বা মানুষকে রক্ষা করবার জন্য তাদেরকে আশ্বস্ত করছে। তো সেন্টেন্স কনস্ট্রাকশন একই বাক্য একই অর্থে প্রযোজ্য হচ্ছে, কিন্তু বিভিন্ন বিভিন্ন শব্দ সেখানে প্রয়োগ হচ্ছে। তো শব্দগুলো ঠিকঠাক হতে হবে। আবার ঠিক আছে সহজ ম্যাম। সরল মানে একদম সেই বইয়ের লেখা হবে না, কোনো পাতি কথা হবে সেটা যেন না হয়। হুম হুম। ম্যাম, যারা বলছে যে কঠিন শব্দ ব্যবহার করতে, অ্যাকচুয়ালি তারা জার্নালিজমের ব্যাকগ্রাউন্ডেই নেই, সেই জন্য তারা এই কথাগুলো বলছে। পায়েল কি জার্নালিজম ব্যাকগ্রাউন্ডে আছে? হ্যাঁ, আমি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে এমএসসি করেছিলাম। বাহ, তাহলে তো হয়ে গেল, দেখেছো তো পেয়ে গেছো পদ্ধতিও। বারবার একই কথা বলে না যে জার্নালিজমে সহজ সরল ভাষায় লিখতে হবে, আর যে পেপারটা হচ্ছে হ্যাঁ, কারণ ওটা তো সকলের কাছে পৌঁছতে হবে, সকলেই আমার পাঠক। হ্যাঁ তো সেই জন্য আমাদের সহজ সরল ভাষাটা ইউজ করতে হয়। হ্যাঁ, এটাই বলে যে চায়ের দোকানের লোক সেও পাঠক, আর বড় যিনি ডাক্তার ইঞ্জিনিয়ার সেও পাঠক বা অধ্যাপক। যাই হোক, এবার এসো পরেরটা বলি। আচ্ছা, এবার হচ্ছে এই যে শেষের ভাবার্থটা দিয়েছে, ঠিক আছে, ভাবার্থটা এমনি খুব সহজ ভাবার্থ, কিন্তু এত বেশি বর্ণনা দিয়েছে এখানে যে কোনটা লিখবো আর কোনটা লিখবো না সেটাই হচ্ছে মুশকিলের বিষয়, সেটাই বোঝা যাচ্ছে। আচ্ছা, নইলে এমনি একদম সহজ। বলছে যে সেই দেখেছি সেবার গঙ্গার রূপে, ঠিক আছে, এখানে গঙ্গার রূপের বর্ণনা দেওয়া হয়েছে এক কথায়। বিভিন্ন সময়ে গঙ্গার কি রূপ সেটাকেই বলা হচ্ছে। গ্রীষ্ম বর্ষা, বলছে যে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত কোনো ঋতুই বাদ দিইনি, সব ঋতুতেই মা গঙ্গাকে দেখেছি। বর্ষাকালে দুকুল ছাপিয়ে গঙ্গা উঠেছে, গঙ্গার লাল টকটক করছে জলের রং। অর্থাৎ এখানে গঙ্গার বর্ণনা অর্থাৎ গঙ্গার রূপের বর্ণনার কথা এখানে বলা হয়েছে। এটা আমরা বুঝতেই পারছি, গঙ্গার টকটক করছে জলের রং। আমরা পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপের জন্য টাইম পাবো মাত্র 10 মিনিট ক্লার্কশিপে। আমাদেরকে যেটা করতে হবে শুধুমাত্র একবারই আমরা পড়বার টাইম পাবো, কারণ বাকির মধ্যে লিখতে হবে। তো আমাকে চোখটা বোলানো ছাড়া কোনো উপায় নেই। তার উপর গোলাপি পালতোলা ইলিশ মাছের নৌকো এদিকে ওদিকে দুলে দুলে বেড়াচ্ছে, সে কি সুন্দর। তারপর শীতকালে বসে আছি ডেকে গরম চাদর জড়িয়ে, ডেকে মানে কাউকে মানুষকে ডাকা নয়, এটা হচ্ছে ওই নৌকার ডেক বা জাহাজের ডেক যেটা হয় ওইখানে বসা।
গরম চাদর জড়িয়ে। উত্তরে হাওয়া মুখের উপর দিয়ে কানের পাশ ঘেঁষে চলেছে হু হু করে। সামনে ঘন কুয়াশা, তাই ভেদ করে স্টিমার চলেছে একটানা। সামনে কিছুই দেখা যায় না, মনে হতো যেন পুরাকালের ভিতর দিয়ে নতুন যুগে চলেছে কোন রহস্যের উদ্ঘাটন করতে। থেকে থেকে হঠাৎ দুটি নৌকো সেই ঘন কুয়াশার ভিতর থেকে স্বপ্নের মতো বেরিয়ে আসতো। তাহলে এক কথায় আমরা এটা বুঝতে পারছি কি, যে এখানে একটা গঙ্গার রূপের বর্ণনা দেওয়া হয়েছে। তাহলে যদি আমি বলি যে এটার শিরোনাম কি হতে পারে, তাহলে কি বলবো? আচ্ছা, এবারে আসি ভাবার্থ লেখার কতগুলো কনসেপ্ট বিষয় বলার, যেটা হচ্ছে এই যে দেখেছি, যে সেই দেখেছি সেবার গঙ্গার রূপে। এবার কথা হলো, বারবার বলবো, ভাবার্থর ক্ষেত্রে কোনো মতেই কিন্তু উত্তম আর মধ্যম পুরুষ ব্যবহার করা যাবে না। সেই দেখেছি মানে লেখক দেখেছেন, তাই তো? এখানে তো সেটাই বলেছেন। উত্তম আর মধ্যম পুরুষ এখানে ব্যবহার করা যাবে না। সবসময় উত্তম এবং মধ্যম পুরুষ থাকলে প্রথম পুরুষে লিখতে হবে উত্তর। প্রশ্ন যদি কোনোভাবে সাধু ভাষায় থাকে, উত্তর হবে অলওয়েজ চলিতে। উত্তর হবে অলওয়েজ চলিতে, ঠিক আছে? তাহলে সেই দেখেছি মানে এখানে আমি বলতেই পারি যে গঙ্গার রূপের অন্ত নেই, ঠিক আছে? এই শব্দটা আমরা প্রথমটাতে প্রয়োগ করতে পারি। একদম গঙ্গায় চলে আসব, প্রথম পুরুষে লিখতে হবে, তো গঙ্গাকেই আমি একদম প্রথমে রেখেছি। বা এটাকে আরো একটা করা যেতে পারে যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এখানে কটা বলেছে? 6 ঋতুতে, তাই তো? 6টা ঋতুর কথা আছে। তাহলে আমি এখানে বলেই দিতে পারি সর্বপ্রথমে যে সব ঋতুতেই গঙ্গার রূপ অপূর্ব। কোন ঋতুই বাদ দিইনি, সব ঋতুতেই মা গঙ্গাকে দেখেছি। মানে প্রত্যেকটা রূপেই। ফার্স্ট বাক্যটাই হচ্ছে এখান থেকে হবে যে হয় আমি এটা লিখবো যে গঙ্গার রূপের অন্ত নেই ফার্স্ট, অথবা লিখবো সমস্ত ঋতুতেই গঙ্গার রূপ অপূর্ব, প্রথম বাক্য। হলো? ঠিক আমরা এইভাবে করব। তারপর বলছে কি, বর্ষাকালে দুই কূল ছাপিয়ে জল উঠেছে গঙ্গার, লাল টকটক করছে জলের রং। দেখো আমরা একটু আগেই বললাম যে অলরেডি মেনশন করেই দিয়েছি যে সব ঋতুতেই গঙ্গার রূপ অপূর্ব। যখন আমরা দেখব অতিরিক্ত কোনো বর্ণনা রয়েছে, সেখানে কিন্তু আমরা আর লিখবো না। একবার বর্ষা মানে সমস্ত কালগুলোকে মেনশন করে দেওয়া হয়েছে, সেখানে আর নতুন নতুন করে বর্ষাকালের কথা কিন্তু লেখার দরকার নেই, ঠিক আছে? তাহলে বর্ষাকালে দুই কূল ছাপিয়ে জল উঠেছে গঙ্গার, লাল টকটক করছে জলের রং, তার উপর গোলাপি পালতোলা ইলিশ মাছের নৌকো। তাহলে গঙ্গার উপরে ইলিশ মাছের নৌকো এদিক ওদিকে দুলে বেড়াচ্ছে, সে কি সুন্দর, ঠিক আছে? তাহলে গঙ্গার উপরে ইলিশ মাছের নৌকোর দৃশ্য ওখানে লিখে দেবে যে বা এটাও লিখতে পারো যে গঙ্গার উপরে ইলিশ মাছের নৌকো স্রোতে দুলছে, এটাও লিখে দেওয়া যেতে পারে, ঠিক আছে? স্রোতে দুলছে এটাও লেখা যেতে পারে। আর এছাড়া লিখতে পারো যে অথবা যেটা বললাম যে গঙ্গার উপর ইলিশ মাছের নৌকোর দৃশ্য অভাবনীয় বা খুবই সুন্দর, ঠিক আছে? বা এটাকে আরেকটা করতে পারো, মনোহর হতে পারে যে দৃশ্যটা আরেকটা করতে পারো যে গঙ্গার উপরে ইলিশ মাছের নৌকোর দৃশ্য আকর্ষণীয়, ঠিক আছে? মনোমুগ্ধকর, এই শব্দটাও দিতে পারো। তাহলে এক্ষেত্রে জানতে হবে যে সুন্দরের সমার্থক শব্দ কোনগুলো। বারবার বলছি, ভাবার্থর ক্ষেত্রে প্যাসেজ থেকে কখনো শব্দ নেওয়া যাবে না। যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে, বাক্য তো নেওয়াই যাবে না। তাহলে গঙ্গার উপরে
ইলিশ ভরা নৌকোর দৃশ্য মনোমুগ্ধকর। ইলিশ বলে একটা কবিতা আছে, বোধহয় বুদ্ধদেব বসুর কবিতা, ঠিক এই একদম এরকম, খুবই সুন্দর কবিতাটা। গঙ্গার উপরে ইলিশ ভরা নৌকোর দৃশ্য মনোমুগ্ধকর। মনোমুগ্ধকর একটা বললাম, আর একটা হলো অপূর্ব, এটাও হতে পারে, আর হচ্ছে আহ, সুন্দর, এটাও আকর্ষণীয়, এটাও হতে পারে। ঠিক আছে, আকর্ষণীয় এটাও হতে পারে। তারপরে কি বলছে? তারপরে বলছে যে তারপর শীতকালে বসে আছি ডেকে গরম চাদর জড়িয়ে, উত্তরে হাওয়া মুখের উপর দিয়ে কানের পাশ ঘেঁষে চলেছে হু হু করে। সামনে ঘন ঘন কুয়াশা, তাই ভেদ করে স্টিমার চলেছে একটানা। আচ্ছা, তারপর হচ্ছে যে শীতের হিমেল বাতাস, শীতের হিমেল বাতাস, এই যে উত্তরে হাওয়া যেটা বলেছে ওটাকে হিমেল বাতাস করবে। ঠিক আছে, হাওয়া বাতাস, শীতকালে বসে আছি ডেকে গরম চাদর জড়িয়ে, শীতকালের হিমেল বাতাস, এখানে পুরোটাই তো জাস্ট বর্ণনা রয়েছে। হিমেল বাতাস কুয়াশার স্পর্শে লেখক লেখক ভবিষ্যতের, অতীত থেকে ভবিষ্যতের, অতীতের থেকে দূর ভবিষ্যতের পানে, ও আচ্ছা এখানে তো স্টিমারের কথা রয়েছে। আচ্ছা, তাহলে এখানটা লিখবে যে শীতকালে বসে আছি ডেকে গরম চাদর জড়িয়ে, মুখের উপর দিয়ে কানের পাশ ঘেঁষে চলছে হু হু করে, সামনে ঘন কুয়াশা, তাই ভেদ করে স্টিমার চলেছে একটানা। তাহলে এখানে শীতের হিমেল বাতাস, বাতাস কুয়াশা ঢাকে চারদিক, তা ভেদ করে স্টিমার চলে যেন অতীতের থেকে দূর ভবিষ্যতের পানে। তাহলে এই জায়গাটা এভাবে লিখতে হবে যে শীতের হিমেল বাতাসে, বলে দিচ্ছি এই জায়গাটা আবার, শীতের হিমেল বাতাসে কুয়াশা ঘেরা চারদিকে, স্টিমার চলে অতীত থেকে দূর ভবিষ্যতের পানে। ওই পুরাকালের আছে না, পুরাকাল মানে হচ্ছে অতীতকাল, এই যে পুরাকালের, আচ্ছা এখানটা আমি আরো একবার বলছি। লেখক বলছেন যে শীতকালে তিনি বসে আছেন ডেকের উপর, যেন উত্তরে মুখের উপর দিয়ে কানের পাশ ঘেঁষে হাওয়া চলেছে, প্রচন্ড ঠান্ডা হাওয়া যেভাবে যায়, সামনে ঘন কুয়াশা এবং সেটাকেই ভেদ করে স্টিমার চলেছে একটানা। সামনে কিছুই দেখা যাচ্ছে না, এই যে কিছুই দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না মানে কি, আমাদের এর সমার্থক শব্দটা জানতে হবে, যেটা হচ্ছে অদৃশ্য। সামনে সবকিছুই অদৃশ্য, মনে হতো যেন পুরাকালের ভিতর দিয়ে নতুন যুগে চলেছে কোনো এক রহস্যের উদ্ঘাটন করতে। ঠিক আছে, পুরাকালের মধ্য দিয়ে চলেছে কোনো এক রহস্যের উদ্ঘাটন করতে। রহস্য বলতে এখানে কি বোঝাবে? এখানে রহস্য বলতে কোনো কিছু গোপন, যা দুর্বোধ্য, ঠিক আছে, কোনো কিছু গূঢ়, এই শব্দগুলো আমরা এখানে পাবো। তাহলে মনে হতো যেন এই যে স্টিমার চলেছে, যে অতীত থেকে ভবিষ্যতের পানে, অতীত থেকে ভবিষ্যতের পানে, এবং কুয়াশার যে নিবিড়তা ভেঙে, এই যে ভিতরে যেটা হচ্ছে থেকে থেকে হঠাৎ দুটো নৌকো কুয়াশার ভিতর থেকে স্বপ্নের মতো বেরিয়ে আসতো। এই যে নিবিড়তা ভেঙে কেন বলেছে, এই যে রহস্য ভেদ করি,
রহস্য ভেদ করে বেরিয়ে আসা মানে কুয়াশার নিবিড়তা ভেঙে বেরিয়ে আসে এক একটি নৌকো স্বপ্নের মতো। ঠিক আছে, ওখানে দুটো নৌকো বলেছে তো সেই জন্য ওটাকে তো আমি একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে মানে আমি এই দুটো শব্দটাকেই বোঝাবো, কোন সমার্থক শব্দটার দ্বারা আমি বোঝাতে পারি, সেটা হলো দুটি নৌকো, এক একটি নৌকো। কুয়াশার নিবিড়তা ভেঙে বেরিয়ে আসে এক একটি নৌকো। কিভাবে বেরিয়ে আসে? স্বপ্নের মতো, স্বপ্নের মতো বেরিয়ে আসে। এটা প্রাকৃতিক বলে বিষয়টা ইজি, কিন্তু বর্ণনা রয়েছে এবং সেটাকেই এখানে করতে হবে, এখানে আর সেটাকে আলাদা করার কোনো জায়গা নেই। আরেকটা হতে পারে এখানে কল্পনা, একটি নৌকো কল্পনার মতো অলিক, কুয়াশার নিবিড়তা ভেঙে বেরিয়ে আসে এক একটি নৌকো অলিক সৌন্দর্যে বা অলিক দৃষ্টিতে, এটাও হতে পারে। ঠিক আছে, অলিক, ওই যে স্বপ্নের মতো বেরিয়ে আসে বলেছে তো, ওই জন্য স্বপ্ন শব্দটাকে এটা দেওয়া যায়, বা স্বপ্নের মতো রাখলেই এটাকে ঠিকঠাক দেখাবে, এটাকে আর চেঞ্জ করার দরকার, বা কল্পনার স্তর থেকে এটাও হবে। ঠিক আছে, কল্পনার ওই যে স্বপ্ন আছে যেটা, এটাকে করে দিতে পারো যে কল্পনার স্তর থেকে। এই লাইনটা এইভাবেও হবে যে কুয়াশার নিবিড়তা ভেঙে, নিবিড়তাটা কেন বলা হয়েছে, যেহেতু কোনো এক রহস্যের উদ্ঘাটন করতে বলেছে, যে কোনো একটা রহস্যের উদ্ঘাটন করার কথা বলেছে, মানে কুয়াশার নিবিড়তা ভেঙে সেখান থেকে ভেঙে বেরিয়ে আসে এক একটি নৌকো কল্পনার স্তর থেকে। কঠিন লাগলো এটা? বলো, যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলতে পারো। বলছি ম্যাম, বলছি যে যদি যে এটা হচ্ছে একটা নদীর বর্ণনা এখানে রয়েছে, সেটা হলো গঙ্গা নদীর বর্ণনা। ঠিক আছে, প্রথমটা নিয়ে কোনো সমস্যা নেই, যে সেই দেখেছি গঙ্গার রূপে, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত কোনো ঋতুই বাদ দিইনি। এবার একটু একটা এখানে বিষয় রয়েছে যে গোপীনাথ প্রশ্ন করতে পারে, ম্যাম এখানে আপনি যে প্যাসেজটা দিয়েছেন এখানে তো কোটের মধ্যেই রেখেছেন, তাহলে কি পুরো কোটটাই বাদ দিয়ে দেবো? না, এখানে তো গোটা প্যাসেজটাকেই একটা কোটের মধ্যে দেওয়া হয়েছে, আলাদা করে কোনো লেখকের বর্ণনা নেই। ঠিক আছে, বা তার নাম নেই। তিনি এখানে, এখানে আমরা দুভাবেই শুরু করতে পারি, যে লেখক গঙ্গাকে দেখেছেন বা গঙ্গার রূপ দেখেছেন, সমস্ত ঋতুতেই গঙ্গার রূপ অপূর্ব। লেখক গঙ্গাকে দেখেছেন, যে সমস্ত, লেখক গঙ্গাকে সব ঋতুতেই দেখেছেন অপূর্ব, এটা বলেও শুরু করতে পারি। আবার লেখকের প্রশ্নেই যাওয়ার দরকার নেই, সরাসরি গঙ্গায় যদি আসি, যে সব ঋতুতেই গঙ্গার রূপ অপূর্ব। বোঝাতে পেরেছি? আচ্ছা, তার আগে একটা বিষয় বলবো, এখানে কটা ওয়ার্ড আছে, এই পুরাকালেরটা একটাই হবে শব্দ। হ্যাঁ, এখানে 91, 92, 93, 94, 102টা মতো আমার হিসাবে ওয়ার্ড রয়েছে। ঠিক আছে, মানে একটা অ্যাভারেজ ওয়ার্ড কাউন্ট করতে হবে, এত তাড়াতাড়ি করতে হবে, পরীক্ষায় তো টাইম নেই। তো 102 ওয়ার্ডস রয়েছে। আমাকে যখন উত্তরটা লিখতে হবে, উত্তরটা লিখতে হবে 1/3 করলে এটা পাওয়া যাচ্ছে 3 3 9, 1 3 মোটামুটি 4 12, 33-34। হ্যাঁ 34 থেকে ম্যাক্সিমাম 35টা ওয়ার্ডে আমাকে উত্তরটা লিখতে হবে। তাহলে যখন আমি সেটা লিখবো 34 থেকে 35, এর বেশি যেন না হয়। ঠিক আছে, তাহলে মাথায় রাখতে হবে। তাহলে ফার্স্ট অফ অল, সেই দেখেছি সেবার গঙ্গার রূপে, মানে কে দেখেছেন? লেখক ছাড়া তো আর অন্য কেউ দেখেনি, লেখক দেখেছেন যিনি লিখছেন। তাহলে এটাকে আমরা বলতে হবে যে লেখক গঙ্গার রূপ প্রত্যক্ষ করেছেন সমস্ত ঋতুতেই, বা এটা এইভাবে লিখতে হবে যে লেখক সমস্ত ঋতুতেই বা সব ঋতুতেই গঙ্গার অপূর্ব রূপ প্রত্যক্ষ করেছেন। ঠিক আছে, বা সুন্দর রূপ প্রত্যক্ষ করেছেন, সুন্দর শব্দটা বোধহয় এখানে আছে, অপূর্ব রূপ প্রত্যক্ষ করেছেন বা মনোমুগ্ধকর রূপ প্রত্যক্ষ করেছেন, এইভাবে।
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত কোনো ঋতুই বাদ দিইনি, সব ঋতুতেই মা গঙ্গাকে দেখেছি। তাহলে এইটুকু যদি কারোর বুঝতে অসুবিধা হয় বলবে, নইলে আবার রিপিট করবে। বলো। ঠিক আছে ম্যাম, বুঝেছি। এইটুকু বোঝা গেছে। পরেরটা এবার বলছে বর্ষাকালে 2 কূল ছাপিয়ে জল উঠেছে। আবার একটা ঋতুর কথা বলেছে, বলছে বর্ষাকালে 2 কূল। আমরা জানি যে বর্ষাকালে নদীর জলস্তরটা বেড়ে যায়। এখানে লেখক সেই কথাই বলছেন যে গঙ্গার লাল টকটক করছে জলের রং। আবার একটা বর্ণনা, কিন্তু এত রূপের বর্ণনা তো আমাদের এখানে দেওয়া যাবে না। তো এখানে যেটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ গঙ্গার যে গুরুত্বপূর্ণ রূপের বর্ণনা রয়েছে এই প্যাসেজে, সেটাই উঠে আসবে। তো একবার কাল আমরা তো বলেই দিয়েছি যে সমস্ত ঋতুতেই গঙ্গার রূপ মনোমুগ্ধকর, তাহলে আর আলাদা করে বর্ষাকালকে দেওয়ার দরকার নেই। তাহলে এইটুকু আর বাদ। এইটুকু ক্লিয়ার সকলের কাছে? বাদ কোনটা দিতে হবে বোঝা গেল? দেখো ধরে ধরেই করাচ্ছি, তারপরেরটা বলছি কিন্তু। তারপর বলছে তার উপর গোলাপি পালতোলা ইলিশ। গঙ্গায় ইলিশের একটা সৌন্দর্য রয়েছে। আমরা এটা কথাই বলি যে গঙ্গায় হচ্ছে রূপলি ইলিশ, মানে গঙ্গার উপর যদি ইলিশ পড়ে থাকে দেখতে রূপোর মতো লাগে, চকচকে। তার ওপর গোলাপি পালতোলা ইলিশ, মাছের নৌকো এদিকে ওদিকে দুলে দুলে বেড়াচ্ছে, সে কি সুন্দর। ঠিক আছে, তাহলে আগেরটা যদি আমি অপূর্ব বলি, এবারে আমি বলবো মনোমুগ্ধকর, অর্থাৎ গঙ্গার উপরে ইলিশ ভরা নৌকোর ভেসে থাকার দৃশ্য মনোমুগ্ধকর। গোলাপি পালতোলা ইলিশ মাছের নৌকো। ঠিক আছে, এই গোলাপি পালতোলা এত তো বর্ণনা দেওয়া যাবে না, বর্ণনা বাদ। একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন কোনো আমরা প্রেসি লিখবো, ভাবার্থ লিখবো, সেখানে কিন্তু বর্ণনা বাদ। আর সবাইকেই বলছি যে যে নোটসটা প্রত্যেকে পেয়েছো এখনো পর্যন্ত, নোটসে কিন্তু ভাবার্থ লেখার নিয়মটা লেখা আছে প্রথমেই, কি কি লিখবে কি কি লিখবে না, ডু আর ডোন্টস, কোনটা লিখবে কোনটা লিখবে না, সেটা সকলে পড়েছো। নোটসটা কিন্তু রেখে দেওয়ার জিনিস নয়, ওটা কিন্তু হাতে নিয়ে পড়তে হবে প্রত্যেককে লেখার আগে। ওটা কি সকলে প্রিন্ট বের করে পড়েছে ভাবার্থ লেখার আগে? ম্যাডাম আমি পাইনি। কে পাইনি? একমাত্র অমিতই পাইনি, তাই তো? বাদবাকি তো সকলে পেয়েছে। না ম্যাম, আমিও পাইনি, আমি তো কালকেই জয়েন করলাম। আমি তো তোমাকে দিয়েছি গোপীনাথ, নোটসটা দিইনি, 102 পাতার নোটসটা। ও ওইটা? হ্যাঁ, তাহলে ওটা একবারও খুলে দেখো কি অবস্থা। না ম্যাম, খুলে দেখেছি কিন্তু পুরোটা পড়া হয়নি। তাহলে আগে নিয়মগুলো পড়ো, আর কিচ্ছু না, পরে প্র্যাকটিস করবে। প্রতিবেদন কিভাবে লিখতে হয়, ভাবার্থ কিভাবে লিখতে হয়, বঙ্গানুবাদ কিভাবে লিখতে হয়, লেখার নিয়মগুলো আগে পড়ো। ম্যাডাম ওখানে যে প্রতিবেদনগুলো আছে ওর তো শব্দ সংখ্যা একটু বেশি। শব্দ সংখ্যাটা ওখানে বেশি রেখেছি তার কারণ তথ্যটা দেওয়া আছে। ধরো একটা প্রতিবেদনই অন্য কোনো ভাবে দিয়ে দিল, ঠিক আছে, আমি বলছি বিষয়টা এক, শিশু শ্রমিক, এটাকে কিন্তু অনেক অনেক ভাবে লেখা যায়। একটা হচ্ছে ফ্ল্যাট শিশু শ্রম, ঠিক আছে, এটা নিয়ে শিশু শ্রম বন্ধ করতে হবে, এটা নিয়ে দেওয়া যেতে পারে। শিশু শ্রমের ব্যাপারে প্রতিকার জাগাতে হবে, বা শিশু শ্রমের বিষয়ে প্রচারাভিযান করতে হবে। এই একটা বিষয় কিন্তু 2-3 ভাবে লিখতে হবে। এবার তোমাকে যেটা চাইবে তুমি সেটাই লিখবে। তুমি যদি ধরো আমি লিখে দিয়েছি এক, আর তুমি হয়তো লিখে দিয়ে এসছো আর এক, ঠিক আছে, তুমি বোঝোইনি। তাই জন্য আমি বারবার বলছি যেটা পড়বে ওই গতের মুখস্থ করে যেও না, মুখস্থ করে কোনোদিন লেখা হয় না। বারবার বলছি জিনিসটা পড়ছো যখন, যে এই টপিকটাতে এটা লেখা আছে, ঠিক আছে, তাহলে যদি পাশে আমাকে যদি অন্য বাই এনি হাউ এটার পাশে আর কি কি আসতে পারে তোমরা নিজেরা না পারলে আমাকে জিজ্ঞাসা করো, আমি অলওয়েজ বলবো। তাহলে এই টপিকে কি লিখতে হবে, কিন্তু মুখ বন্ধ করে থাকলে হবে না, আলোচনা করতে হবে ক্লাসে। বোঝাতে পেরেছি আমি কি বললাম? বিজ্ঞাপন, ঠিক আছে, ওখানে বিজ্ঞাপন নিয়েও লেখা আছে, ওখানে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে লেখা আছে, ঠিক আছে। কর্মক্ষেত্রে নারীর সুরক্ষা আর রাজ্যে নারীর সুরক্ষা, দুটোর মধ্যে তো একটু তফাৎ হবে।
কর্মক্ষেত্রে যদি বলে নারী সুরক্ষা যদি সর্বাঙ্গীন ভাবে বলে, তাহলে নারী ঘরে কতটা সুরক্ষিত আর বাইরে কতটা সুরক্ষিত দুটোই লিখতে হবে, বোথ। আই মিন গার্হস্থ্য হিংসাও তো মেয়েদের উপরে হচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে সেটাও লিখতে হবে। আবার আমি যদি শুধুমাত্র বলি যে কর্মক্ষেত্রে নারী সুরক্ষা, তাহলে শুধুমাত্র ওয়ার্কিং প্লেসে নারী সুরক্ষা কতটা সেটা নিয়ে লিখতে হবে। বোঝাতে পেরেছি কি? হ্যাঁ ম্যাডাম। তাহলে যখন লিখতে হবে তখন মাথাটা একদম শান্ত রাখতে হবে, আর কি প্রশ্নে বলছে সেটা দেখতে হবে, সেই অনুযায়ী লিখতে হবে, ঠিক আছে? তাড়াহুড়ো করে নয়, আগে বুঝতে হবে ঠিক আছে ম্যাডাম। কি বলেছে। আর আমি ছোট যদি যেগুলো যেগুলো মনে হবে যে বড় আছে, আমাকে বলবে যে এগুলোর কোনগুলো মানে কোনগুলো বাদ দেওয়া যেতে পারে, কোনগুলো রাখা যেতে পারে, আমি আলোচনা করে দেবো, ঠিক আছে? সবগুলো একবার করে পড়ে নাও, তারপর আমি নোটসটা আলোচনা করে দিচ্ছি। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, ম্যাডাম রেকর্ডিং ক্লাসগুলো কবে দেবেন? রেকর্ডিং ক্লাসগুলো কোনটা? ওই আগের যে ক্লাসগুলো হয়েছে গুগল মিটে। কে চাইছো বলো, আমি তো সবাইকেই দিয়েছি রেকর্ডেড ক্লাস। অরবিন্দ ম্যাডাম। হ্যাঁ, তোমাকেও তো দিয়েছি, রেকর্ডেড ক্লাস দিইনি আমি? আমি তো রেকর্ড ওই যে ইউটিউবের যে প্লেলিস্টটা ছিল ওটা? হ্যাঁ, তো পুরো প্লেলিস্টটা খোলো, দেখো কতগুলো ক্লাস রয়েছে, তুমি তো 51টা ছিল ম্যাডাম। তাহলে দেখে তো শেষ। আমি ভাবলাম যে অন্য কোনো রেকর্ডিং আছে। এক এক করে দেখতে হবে প্রথম থেকে খুলে। হ্যাঁ, এবারে আসি যে বলছে যে ইলিশ মাছের নৌকো, তাহলে গঙ্গার উপরে ইলিশের মাছের নৌকোর যে ভেসে বেড়ানোর দৃশ্য সেটা মনোমুগ্ধকর। এই পর্যন্ত হলো। তাহলে এখানে প্রথম বাক্যটা হচ্ছে যে সব ঋতুতেই গঙ্গার রূপ অপূর্ব, 1 নম্বর, 5টা ওয়ার্ড। সেকেন্ডে হচ্ছে গঙ্গার উপরে ইলিশ ভরা নৌকোর দৃশ্য মনোমুগ্ধকর, ঠিক আছে? দ্বিতীয় বাক্য হলো। থার্ড যেটা বাক্য, এটাকে আমি আরো একটা বলেছি যে লেখক গঙ্গাকে দেখেছেন, লেখক গঙ্গার সৌন্দর্য দেখেছেন, ঠিক আছে? প্রথমটা এইভাবেও শুরু করা যেতে পারে যে লেখক গঙ্গার সৌন্দর্য দেখেছেন, সব ঋতুতেই গঙ্গার রূপ অপূর্ব, এইভাবে শুরু করতে পারো। তারপরেরটা হচ্ছে যে তারপর শীতকালে বসে আছি ডেকে গরম চাদর জড়িয়ে। এরপর লেখক নিজের বর্ণনা দিয়েছেন, এতক্ষণ পর্যন্ত গঙ্গার বর্ণনা দিচ্ছিলেন, নিজের বর্ণনা বলতে তিনি কি করছেন সেটার বর্ণনা দিয়েছেন। তারপর শীতকালে বসে আছি ডেকে গরম চাদর জড়িয়ে, উত্তরে হাওয়া মুখের পাশ দিয়ে কানের পাশ ঘেঁষে চলেছে হু হু করে, সামনে ঘন কুয়াশা তাই ভেদ করে স্টিমার চলেছে একটানা, ঠিক আছে? অর্থাৎ লেখকের এখানে তো ভেসে যাওয়ার, এই গঙ্গার উপরে বসে থাকার যেরকম ফিল করছেন যেটা, সেটা হচ্ছে আসল বিষয়, ঠিক আছে? অর্থাৎ কেন তিনি, অর্থাৎ তাকে ওই যে স্টিমারটা নিয়ে চলেছে যে শীতের আর এক রূপে বা আর এক রূপ হিমেল বাতাস, শীতের আর এক রূপ বা শীতের অন্য রূপ হিমেল বাতাসে কুয়াশা, শীতের অন্য রূপ হিমেল বাতাস কমা দেবে, কুয়াশা ঢাকা চারদিক ভেদ করে স্টিমার চলেছে অতীত থেকে দূর ভবিষ্যতের পানে। এই যে পুরাকালের ভিতর দিয়ে নূতন যুগে চলেছে, এই কথাটা লেখা আছে না? তার মানে হচ্ছে অতীত থেকে ভবিষ্যৎকালে নূতন যুগে চলেছে, মানে কোথাও একটা যাচ্ছে, আগামী দিনের জন্য যাচ্ছে। নূতন যুগ মানে এখানে হচ্ছে ভবিষ্যৎকে ইঙ্গিত করেছে, আর পুরাকাল বলতে এখানে অতীত কালকে ইঙ্গিত করেছে। তাহলে শীতের অন্য রূপ হিমেল বাতাসে বা শীতের হিমেল বাতাসে কুয়াশা ঢাকা চারদিকে, এই যে বলছে যে সামনে ঘন কুয়াশা ঢাকা চারদিকে, ভাবার্থর ভাষাও সহজ হবে একদম,
বা কুয়াশা আচ্ছাদিত, কুয়াশা আচ্ছাদিত এটাও হবে। আবার ঢাকাও হবে, ঠিক আছে? যদি একটু মনে থাকে ভালো ওয়ার্ড কারোর, তাহলে কুয়াশা আচ্ছাদিত শব্দটা দেওয়া যাবে। কুয়াশা ঢাকা চারদিকে বা কুয়াশা ঢাকা, কুয়াশা আচ্ছাদিত চারদিকে স্টিমার চলেছে, স্টিমার চলে যেন অতীত থেকে দূর ভবিষ্যতের পানে, অতীত থেকে দূর ভবিষ্যতের পানে। তারপর এই রহস্য বিষয়টা আনতে হবে, যে এবার বলছে কোন রহস্যের উদ্ঘাটন করতে, থেকে থেকে হঠাৎ দুটো নৌকো সেই ঘন কুয়াশার ভিতর থেকে স্বপ্নের মতো বেরিয়ে আসতো। কুয়াশার নিবিড়তা ভেঙে, কুয়াশার নিবিড়তা ভেঙে এই যে রহস্যটাকে উদ্ঘাটন করতে, নিবিড়তা ভেঙে বেরিয়ে আসে এক একটি নৌকো, স্বপ্নের মতো হবে বা কল্পনার জগৎ থেকে এটাও হবে, ঠিক আছে? তাহলে এই স্বপ্নের মতো এই শব্দটাও হবে, যদি স্বপ্নটাকে তুলে দাও তাহলে লিখবে কল্পনার জগৎ থেকে। স্বপ্নের মতো বললে শব্দ দুটো হবে, কল্পনার জগৎ থেকে বললে শব্দ তিনটে, একটু বাড়বে। কটা হলো টোটাল? থার্টি সেভেনে আছে। কটা গোনা হয়নি? আরো দু একটা কাটলে 37 বা 35 এরকম। ওটা ছোট করে দেওয়া যাবে। আমি ম্যাম লাস্ট লাইনটা ধরতে পারিনি, মানে ওই যাত্রার অভিজ্ঞতা যেটা ওটাকেই মানে মানে ওই যে পরের যে লাস্ট লাইনটা এটা ছিল যে অতীত থেকে বর্তমান কল্পনা, ওটা ধরা হয়নি, ওটা ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আপনি দেখবেন ওটা পাঠাইছি, এটা তো ভুল আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা দেখবো। এখানে মেনলি এই দুটো লাইন একটু খটোমটো আছে, যেটা হচ্ছে এই যে যেটা হচ্ছে মনে হতো যেন পুরাকালের ভিতর দিয়ে নতুন যুগে চলেছে কোনো এক রহস্যের উদ্ঘাটন করতে। আমি এটাকে আরেকবার, আমি যেটা বললাম আরেকটু সহজ করে দেবো তোমাদেরকে। এই যে মনে হতো যেন পুরাকালের ভিতর দিয়ে মানে আহ কোনো এক রহস্যের উদ্ঘাটন করতে, তো এই জায়গাটা হচ্ছে এটাকে আর এটাও করতে পারো যে অতীত থেকে বর্তমানে, অতীত থেকে ভবিষ্যতে চলেছে কোনো গূঢ় আহ এই যে রহস্য যেটা আছে, অতীত থেকে গূঢ় ভবিষ্যতের সন্ধান করতে। উদ্ঘাটন মিন্স এখানে সন্ধান হবে। গ্রহ বানানটা কি ম্যাম? হ্যাঁ, গূঢ় বানানটা হচ্ছে গয়ে দীর্ঘ ঢয় শূন্য, ঠিক আছে? যেটাকে আমরা বলে থাকি গুপ্ত। আমি ম্যাম ওখানে লিখছি যে নদী পথে বানানগুলো বলে দিচ্ছি, এই জলযাত্রা দেখে তার রোমাঞ্চের অভিজ্ঞতা, ওটাকেই চেঞ্জ করতে হবে। এটা এটা লাস্টে বললেন না উদ্ঘাটনটা, ওটাই সন্ধান, অভিজ্ঞতাটাকে সন্ধান করলে একটা জায়গায় দাঁড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, ওটা দেখে নেবো। আমি আরেকবার কেটে দিচ্ছি না। রোমাঞ্চটা হচ্ছে যে এখানে তো রহস্যের উদ্ঘাটন করতে, তো মানে কোনো কিছু একটা আবিষ্কার করতে, ঠিক আছে? গুপ্ত কোনো কিছু, ভবিষ্যতের গূঢ় সন্ধান, ঠিক আছে? এইটা। আর রোমাঞ্চটা হচ্ছে যেটা আমাদের আমাদের ভিতরে যে ফিলিংসটা হয়, যে অনুভূতিটা কাজ করে, সেটাকে সবসময় আমরা রোমাঞ্চর দ্বারা ব্যাখ্যা। এটাকে আমি দুই ভাবেই করে দেবো এই জায়গাটা। এটা লিখবো, আর একটা বঙ্গানুবাদ তোমাদের আছে, ওই দুটো বঙ্গানুবাদটা লিখে দেব। আর এটা একটাই বঙ্গানুবাদ দিয়েছিলাম, ওটা উত্তরটা লিখে দিই, ওটা লিখে দেবো। ওই ডিসিপ্লিন না কি দিয়ে একটা ছিল। তো এই জায়গাটা থেকে আমি একটু চেঞ্জ করবো এটাকে।
বলে দিলাম আমি, তবু এটা চেঞ্জ করব। তোমরাও চেষ্টা করো এটা একবার। এটা তো মনে হয় লিখেছো অনেকে, তাই না? ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। এর পরের দিনেও একটা ভাবার্থ থাকবে। যদি কারোর মনে হয় নতুন অমিতের আর কোনো সমস্যা আছে এটা নিয়ে, না ম্যাম, ঠিক একদম আছে ঠিকঠাক এবার, লাগছে। ঠিক আছে। ম্যাডাম আমি নিজে থেকে যদি লিখি এটা কি আপনি চেক করে হ্যাঁ হ্যাঁ দেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেক করে দেবো, তুমি লিখবে। আচ্ছা ম্যাম, ঠিক আছে। এটা কি পিডিএফ এ পাবো, মানে এই লেখাটা? হ্যাঁ হ্যাঁ, আমি পিডিএফ। আচ্ছা ম্যাডাম, একটা জিনিস আমার জানার ছিল, এটা একটু জিজ্ঞাসাই করিনি। পাশ-ফেল প্রথা তুলে দেওয়া হয়েছে যাতে শিশুদের উপরে চাপটা কম, একটা বয়স পর্যন্ত নির্দিষ্ট, ঠিক আছে, বা পরীক্ষা ব্যবস্থাটাকে তুলে দেওয়া হয়েছে, এই আর কি। তো এইগুলো শিশুদের অনেকটাই তাদের যাতে শিশু মন, তাদের মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনাগুলো যদি দেখা হয় তাহলেই আগামী দিনে শিশুদের শৈশব সুরক্ষিত থাকবে, এইটার উপর বেস করে লিখবে, ঠিক আছে। বেশি না, ম্যাক্সিমাম 200-র মতো ওয়ার্ড তৈরি করবে, এর থেকে বেশি তৈরি করার দরকার নেই। এটা একটা গেল। আর আমি একটা বঙ্গানুবাদ দেব আর একটা ভাবার্থ দেব, ওটা আমি দিয়ে দেবো আজকে রাত্রেবেলা। নেক্সট ক্লাসটা আমি নেব হচ্ছে, আমি বলেছি যে নেক্সট ক্লাসটা আমি নেব, আমি 6 তারিখে ফিরছি, 9 তারিখ হবে নিতে তোমাদের ক্লাসটা, ঠিক আছে। 9 তারিখে নেব, আর তার মধ্যে দুপুরের দিকে এরকম যদি পারো তাহলে ফ্রাইডেতে আমি দুপুরের দিকে করিয়ে দিতে পারি 7 তারিখে, ঠিক আছে। হ্যাঁ ম্যাম। এই 3টে টপিক লিখে আমাকে সবাই পাঠাবে, আমি তো খাতা চেক করব, তার আগে আগের খাতাগুলো চেক করে দিই। আর তারপরে তারপর আবার আলোচনা করছি। তারপরের উইকে আবার আমি একটু ফ্রি হয়ে যাব, কারণ ইন্টারভিউ ব্যাচটা চলে যাবে। তারপরের উইকে না হলেও তারপরের উইকে চলে যাবে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলো। আর হ্যাঁ, নেক্সট দিনকে আমি ওই যে প্রতিবেদনের যে রুলস গুলো রয়েছে বা ভাবার্থর যে নিয়মগুলো রয়েছে ওগুলো একটু আলোচনা করে দেবো নোটসটা দেখে, বা ওখানকার টপিক গুলো আলোচনা করে দেবো একটু একটু করে, তাহলে সুবিধা হবে, কতটা লিখবে কতটা লিখবে না এগুলো বলে দেবো। বলো, যদি কারোর কোনো সমস্যা থাকে বলো। নেই তো? তাহলে আমি এই ক্লাসের না না, রেকর্ডেড ক্লাসটা দিয়ে দিচ্ছি। আজকে তাহলে এই পর্যন্ত, ওকে। ঠিক আছে।